স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জীবন স্মৃতি গ্রন্থ থেকে বাহিরে যাত্রা, কাব্য রচনা চর্চা এবং শ্রীকণ্ঠবাবু। প্রথমে পাঠ করছি বাহিরে যাত্রা। একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের তাড়ায় আমাদের বৃহৎ পরিবারের ক্রিয়দংশ পেনিটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল। আমরা তাহার মধ্যে ছিলাম। এই প্রথম বাহিরে গেলাম। গঙ্গার তীরভূমি যেন কোন পূর্বজন্মের পরিচয় আমাকে কোলে করিয়া লইল। সেখানে চাকরদের ঘরটির সামনে গোটা কয়েক পেয়ারা গাছ। সেই ছায়াতলে বারান্দায় বসিয়া সেই পেয়ারা বনের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত। প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠিবা মাত্র আমার কেমন মনে হইত যেন দিনটাকে একখানি সোনালি পাড় দেওয়া নূতন চিঠির মতো পাইলাম। লেফাফা খুলিয়া ফেলিলে যেন কি অপূর্ব খবর পাওয়া যাইবে, পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম। প্রতিদিন গঙ্গার উপর সেই জোয়ার ভাটার আসা যাওয়া, সেই কত রকম রকম নৌকার কত গতিভঙ্গি, সেই পেয়ারা গাছের ছায়ার পশ্চিম হইতে পূর্ব দিকে অপসারণ, সেই কোন্নগরের পাড়ে শ্রেণীবদ্ধ বনান্ধকারের উপর বিদীর্ণ বক্ষ সূর্যাস্তকালের অজস্র স্বর্ণশোণিত প্লাবন। এক একদিন সকাল হইতে মেঘ করিয়া আসে, ওপারের গাছগুলি কালো, নদীর উপর কালো ছায়া। দেখিতে দেখিতে সশব্দ বৃষ্টির ধারায় দিগন্ত ঝাপসা হইয়া যায়। ওপারের তটরেখা যেন চোখের জলে বিদায় গ্রহণ করে। নদী ফুলিয়া ফুলিয়া ওঠে এবং ভেজা হাওয়া এপারের ডালপালাগুলার মধ্যে যা খুশি তাই করিয়া বেড়ায়। কড়ি বর্গা দেয়ালের জঠরের মধ্য হইতে বাহিরের জগতে যেন নূতন জন্মলাভ করিলাম। সকল জিনিসকেই আরেকবার নূতন করিয়া জানিতে গিয়া পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ এক্কেবারে ঘুচিয়া গেল। সকালবেলায় এখগুড় দিয়া যে বাসি লুচি খাইতাম, নিশ্চয়ই স্বর্গলোকে ইন্দ্র অমৃত খাইয়া থাকেন, তাহার সঙ্গে তার স্বাদের বিশেষ কিছু পার্থক্য নাই, কারণ অমৃত জিনিসটা রসের মধ্যে নাই, রস বোধের মধ্যেই আছে। এই জন্য যাহারা সেটাকে খোঁজে তাহারা সেটাকে পায়ই না। যেখানে আমরা বসিতাম তাহার পিছনে প্রাচীর দিয়া ঘেরা ঘাট বাঁধানো একটা খিড়কির পুকুর, ঘাটের পাশে একটা মস্ত জামরুল গাছ, চারিধারেই বড় বড় ফলের গাছ ঘন হইয়া দাঁড়াইয়া ছায়ার আড়ালে পুষ্করিণীটির আবরু রচনা করিয়া আছে। এই ঢাকা ঘেরা ছায়া করা সংকুচিত একটুখানি খিড়কির বাগানের ঘোমটা পড়া সৌন্দর্য আমার কাছে ভারী মনোহর ছিল। সম্মুখের উদার গঙ্গা তীরের সঙ্গে এর কতই তফাৎ। এ যেন ঘরের বধূ, কোণের আড়ালে নিজের হাতের লতাপাতা আঁকা সবুজ রঙের কাঁথাটি মেলিয়া দিয়া মধ্যাহ্নের নিভৃত অবকাশে মনের কথাটিকে মৃদু গুঞ্জনে ব্যক্ত করিতেছে। সেই মধ্যাহ্নেই অনেক দিন জামরুল গাছের ছায়ায় ঘাটে একলা বসিয়া পুকুরের গভীর তলাটার মধ্যে যক্ষপুরীর ভয়ের রাজ্য কল্পনা করিয়াছি। বাংলাদেশের পাড়াগাঁটাকে ভালো করিয়া দেখিবার জন্য অনেক দিন হইতে মনে আমার উৎসুক ছিল। গ্রামের ঘরবস্তি, চণ্ডীমণ্ডপ, রাস্তাঘাট, খেলাধুলা, হাটমাঠ, জীবনযাত্রার কল্পনা আমার হৃদয়কে অত্যন্ত টানিত। সেই পাড়াগা এই গঙ্গা তীরের বাগানের ঠিক এক্কেবারে পশ্চাতেই ছিল, কিন্তু সেখানে আমাদের যাওয়া নিষেধ। আমরা বাহিরে আসিয়াছি, কিন্তু স্বাধীনতা পাই নাই। ছিলাম খাঁচায়, এখন বসিয়াছি দাঁড়ে।
পায়ের শিকল কাটিল না। একদিন আমার অভিভাবকের মধ্যে দুইজনে সকালে পাড়ায় বেড়াইতে গিয়াছিলেন। আমি কৌতূহলের আবেগ সামলাইতে না পারিয়া তাহাদের অগোচরে পেছনে পেছনে কিছু দূর গিয়াছিলাম। গ্রামের গলিতে ঘন বনের ছায়ায় শেওড়ার বেড়া দেওয়া পানাপুকুরের ধার দিয়া চলিতে চলিতে বড় আনন্দে এই ছবি মনের মধ্যে আঁকিয়া আঁকিয়া লইতেছিলাম। একজন লোক অত বেলায় পুকুরের ধারে খোলা গায়ে দাঁতন করিতেছিল, তাহা আজও আমার মনে রহিয়া গিয়াছে। এমন সময় আমার অগ্রবর্তীরা হঠাৎ টের পাইলেন আমি পিছনে আছি। তখনই ভর্ৎসনা করিয়া উঠিলেন, যাও যাও, এক্ষুনি ফিরে যাও। তাহাদের মনে হইয়াছিল বাহির হইবার মতো সাজ আমার ছিল না। পায়ে আমার মোজা নাই, গায়ে একখানি জামার ওপর অন্য কোনো ভদ্র আচ্ছাদন নাই। ইহাকে তাহারা আমার অপরাধ বলিয়া গণ্য করিলেন, কিন্তু মোজা এবং পোশাক পরিচ্ছদের কোনো উপসর্গ আমার ছিলই না। সুতরাং কেবল সেই দিনই যে হতাশ হইয়া আমাকে ফিরিতে হইল তাহা নহে। ত্রুটি সংশোধন করিয়া ভবিষ্যতে আর একদিন বাহির হইবার উপায়ও রহিল না। সেই পিছনে আমার বাধা রহিল, কিন্তু গঙ্গা সম্মুখ হইতে আমার সমস্ত বন্ধন হরণ করিয়া লইলেন। পালতোলা নৌকায় যখন তখন আমার মন বিনা ভাড়ায় সোয়ারি হইয়া বসিত, এবং যেসব দেশে যাত্রা করিয়া বাহির হইত ভূগোলে আজ পর্যন্ত তাহাদের কোনো পরিচয় পাওয়া যায় নাই। সে হয়তো আজ 40 বছরের কথা। তারপর সেই বাগানের পুষ্পিত চাঁপাতলার স্নানের ঘাটে আর একদিনের জন্য পদার্পণ করি নাই। সেই গাছপালা, সেই বাড়িঘর নিশ্চয়ই এখনো আছে, কিন্তু জানি সে বাগান আর নাই। কেননা বাগান তো গাছপালা দিয়া তৈরি নয়, একটি বালকের নববিস্ময়ের আনন্দ দিয়া সে গড়া। সেই নববিস্ময়টি এখন কোথায় পাওয়া যাইবে? জোড়াসাঁকোর বাড়িতে আবার ফিরিলাম। আমার দিনগুলি নর্মাল স্কুলের হাঁ করা মুখবিহ্বরের মধ্যে তাহার প্রাত্যহিক বরাদ্দ গ্রাসপিণ্ডের মতো প্রবেশ করিতে লাগিল। কাব্য রচনা চর্চা, সেই নীল খাতাটি ক্রমেই বাঁকা বাঁকা লাইনে ও সরু মোটা অক্ষরে কীটের বাসার মতো ভরিয়া উঠিতে চলিল। বালকের আগ্রহপূর্ণ চঞ্চল হাতের পীড়নে প্রথমে তাহা কুঞ্চিত হইয়া গেল, ক্রমে তাহার ধারগুলি ছিঁড়িয়া কতকগুলি আঙুলের মতো হইয়া ভিতরের লেখাগুলোকে যেন মুঠা করিয়া চাপিয়া রাখিয়া দিল। সেই নীল ফুলস্কেপের খাতাটি লইয়া করুণাময়ী বিলুপ্তি দেবী কবে বৈতরণীর কোন ফাটার স্রোতে ভাসাইয়া দিয়াছেন জানি না, তাহা তাহার ভবভয়ে আর নাই। মুদ্রাযন্ত্রের জঠর যন্ত্রণার হাত সে এড়াইল। আমি কবিতা লিখি, এ খবর যাহাতে রটিয়া যায়, নিশ্চয়ই সে সম্বন্ধে আমার ঔদাসীন্য ছিল না। সাতকড়ি দত্ত মহাশয় যদিচ আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না, তবু আমার প্রতি তাঁহার বিশেষ স্নেহ ছিল। তিনি প্রাণীবৃত্তান্ত নামে একখানা বই লিখিয়াছিলেন। আশা করি কোনো সুদক্ষ পরিহাস রসিক ব্যক্তি সেই গ্রন্থ লিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাঁহার স্নেহের কারণ নির্ণয় করিবেন না। তিনি একদিন আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লিখিয়া থাকো? লিখিয়া যে থাকি সে কথা গোপন করি নাই। ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে 2-1 পদ কবিতা দিয়া তাহা পূরণ করিয়া আনিতে বলিতেন। তাহার মধ্যে একটি আমার মনে আছে, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। আমি ইহার সঙ্গে যে পদ্য জুড়িয়াছিলাম তাহার কেবল 2টো লাইন মনে আছে। আমার সেকালের কবিতাকে কোনো মতেই যে দুর্বোধ বলা চলে না, তাহারই প্রমাণস্বরূপে লাইন 2টোকে এই সুযোগে এখানেই দলিলভুক্ত করিয়া রাখিলাম। মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। ইহার মধ্যে যেটুকু গভীরতা আছে
তাহা সরোবর সংক্রান্ত, অত্যন্তই স্বচ্ছ। আর একটি কোনো ব্যক্তিগত বর্ণনা হইতে 4 লাইন উদ্ধৃত করি, আশা করি ইহার ভাষা ও ভাব অলঙ্কার শাস্ত্রে প্রাঞ্জল বলিয়া গণ্য হইবে। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। আমাদের স্কুলের গোবিন্দবাবু ঘন কৃষ্ণবর্ণ, বেটে খাটো মোটাসোটা মানুষ। ইনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট। কালো চাপকান পরিয়া দোতলায় আপিস ঘরে খাতাপত্র লইয়া লেখাপড়া করিতেন। ইহাকে আমরা ভয় করিতাম। ইনিই ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক। একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুত বেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম। আসামি ছিল 5-6 জন বড় বড় ছেলে। আমার পক্ষে সাক্ষী কেহই ছিল না। সাক্ষীর মধ্যে ছিল আমার অশ্রুজল। সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর হইতে গোবিন্দবাবু আমাকে করুণার চক্ষে দেখিতেন। একদিন ছুটির সময় তাহার ঘরে আমার হঠাৎ ডাক পড়িল। আমি ভীতচিত্তে তাহার সম্মুখে গিয়া দাঁড়াইতেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, তুমি নাকি কবিতা লেখো? কবুল করিতে ক্ষণমাত্র দ্বিধা করিলাম না। মনে নাই কি একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে তিনি আমাকে কবিতা লিখিয়া আনিতে আদেশ করিলেন। গোবিন্দবাবুর মতো ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত, তাহা যাহারা তাহার ছাত্র নহেন তাহারা বুঝিবেন না। পরদিন লিখিয়া যখন তাহাকে দেখাইলাম, তিনি আমাকে সঙ্গে করিয়া লইয়া ছাত্রবৃত্তির ক্লাসের সম্মুখে দাঁড় করাইয়া দিলেন। বলিলেন, পড়িয়া শোনাও। আমি উচ্চৈঃস্বরে আবৃত্তি করিয়া গেলাম। এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটিমাত্র বিষয় আছে, এটি সকাল সকাল হারাইয়া গেছে। ছাত্রবৃত্তি ক্লাসে ইহার নৈতিক ফল যাহা দেখা গেল তাহা আশাপ্রদ নহে। অন্তত এই কবিতার দ্বারাই শ্রোতাদের মনে কবির প্রতি কিছুমাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই। অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলা বলি করিতে লাগিল, এ লেখা নিশ্চয়ই আমার নিজের রচনা নহে। একজন বলিল, যে ছাপার বই হইতে এ লেখা চুরি, সে তাহা আনিয়া দেখাইয়া দিতে পারে। কেহই তাহাকে দেখাইয়া দিবার জন্য পীড়াপিড়ি করিল না। বিশ্বাস করাই তাহাদের আবশ্যক। প্রমাণ করিতে গেলে তাহার ব্যাঘাত হইতে পারে। ইহার পরে কবি যশ প্রার্থীর সংখ্যা বাড়িতে লাগিল। তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে। এখনকার দিনে ছোট ছেলের কবিতা লেখা কিছুমাত্র বিরল নহে। আজকাল কবিতার গুমর একেবারে ফাঁক হইয়া গেছে। মনে আছে, তখন দৈবাত যে 2-1 মাত্র স্ত্রীলোক কবিতা লিখিতেন, তাহাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে গণ্য করিত। এখন যদি শুনি কোনো স্ত্রীলোক কবিতা লেখেন না, তবে সেইটি এমন অসম্ভব বোধ হয় যে সহজে বিশ্বাস করিতে পারি না। কবিত্বের অঙ্কুর এখনকার কালে উৎসাহের অনাবৃষ্টিতেও ছাত্রবৃত্তি ক্লাসের অনেক পূর্বেই মাথা তুলিয়া ওঠে। অতএব বালকের যে কৃত্তিকাহিনী এখানে উদ্ঘাটিত করিলাম, তাহাতে বর্তমানকালের কোনো গোবিন্দবাবু বিস্মিত হইবেন না। শ্রীকণ্ঠবাবু। এই সময় একটি শ্রোতা লাভ করিয়াছিলাম। এমন শ্রোতা আর পাইব না। ভালো লাগিবার শক্তি ইহার এতই অসাধারণ যে মাসিক পত্রের সংক্ষিপ্ত সমালোচক পদলাভের ইনি একেবারেই অযোগ্য। বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আমটির মতো, অম্লরসের আভাসমাত্র বর্জিত। তাহারা স্বভাবের কোথাও এতটুকু আঁশও ছিল না। মাথা ভরা টাক, গোঁফ দাড়ি কামানো স্নিগ্ধ মধুর মুখ, মুখবিবরের মধ্যে দন্তের কোনো বালাই ছিল না। বড় বড় 2 চক্ষু অবিরাম হাস্যে সমুজ্জ্বল। তাহার স্বাভাবিক ভারী গলায় যখন কথা কহিতেন, তখন তাহার সমস্ত হাত মুখ চোখ কথা কহিতে থাকিত। ইনি সেকালের ফার্সি পড়া রসিক মানুষ।
ইংরেজির কোনো ধার ধারিতেন না। তাহার বাম পার্শ্বের নিত্যসঙ্গিনী ছিল একটি গুড়গুড়ি, কোলে কোলে সর্বদাই ফিরিত একটি সেতার, এবং কণ্ঠে গানের আর বিশ্রাম ছিল না। পরিচয় থাক আর নাই থাক, স্বাভাবিক হৃদ্যতার জোরে মানুষ মাত্রেরই প্রতি তাহার এমন একটি অবাধ অধিকার ছিল যে কেহই সেটি অস্বীকার করিতে পারিত না। বেশ মনে পড়ে, তিনি একদিন আমাদের লইয়া একজন ইংরেজ ছবিওয়ালার দোকানে ছবি তুলিতে গিয়াছিলেন। তাহার সঙ্গে হিন্দিতে বাংলাতে তিনি এমনই আলাপ জমাইয়া তুলিলেন, অত্যন্ত পরিচিত আত্মীয়ের মতো তাহাকে এমন জোর করিয়া বলিলেন, ছবি তোলার জন্য অত বেশি দাম আমি কোনো মতেই দিতে পারিব না। আমি গরিব মানুষ। না না সাহেব, সে কিছুতেই হইতে পারিবে না। যে সাহেব হাসিয়া সস্তায় তাহার ছবি তুলিয়া দিল, কড়া ইংরেজের দোকানে তাহার মুখে এমনতর অসঙ্গত অনুরোধ যে কিছুমাত্র অশোভন শোনাইল না, তাহার কারণ সকল মানুষের সঙ্গে তাহার সম্বন্ধটি স্বভাবত নিষ্কণ্টক ছিল। তিনি কাহারও সম্বন্ধেই সংকোচ রাখিতেন না, কেননা তাহার মনের মধ্যে সংকোচের কারণই ছিল না। তিনি এক একদিন আমাকে সঙ্গে করিয়া একজন ইউরোপীয় মিশনারির বাড়িতে যাইতেন। সেখানে গিয়া তিনি গান গাহিয়া, সেতার বাজাইয়া, মিশনারির মেয়েদের আদর করিয়া তাহাদের বুট পরা ছোট দুইটি পায়ের অজস্র স্তুতিবাদ করিয়া সভা এমন জমাইয়া তুলিতেন যে তাহার কাহারও দ্বারা কখনোই সাধ্য হইত না। আর কেহ এমনতর ব্যাপার করিলে নিশ্চয়ই তাহা উপদ্রব বলিয়া গণ্য হইত, কিন্তু শ্রীকণ্ঠবাবুর পক্ষে ইহা আতিশয্যই নহে। এই জন্য সকলেই তাহাকে লইয়া হাসিত, খুশি হইত। আবার তাহাকে কোনো অত্যাচারকারী দুর্বৃত্ত আঘাত করিতে পারিত না। অপমানের চেষ্টা তাহার উপরে অপমান রূপে আসিয়া পড়িত না। আমাদের বাড়িতে একসময় একজন বিখ্যাত গায়ক কিছুদিন ছিলেন। তিনি মত্ত অবস্থায় শ্রীকণ্ঠবাবুকে যাহা মুখে আসিত তাহাই বলিতেন। শ্রীকণ্ঠবাবু প্রসন্ন মুখে সমস্তই মানিয়া লইতেন, লেশমাত্র প্রতিবাদ করিতেন না। অবশেষে তাহার প্রতি দুর্ব্যবহারের জন্য সেই গায়কটিকে আমাদের বাড়ি হইতে বিদায় করাই স্থির হইল। ইহাতে শ্রীকণ্ঠবাবু ব্যাকুল হইয়া তাহাকে রক্ষা করিবার চেষ্টা করিলেন। বারবার করিয়া বলিলেন, ও তো কিছুই করে নাই, মদে করিয়াছে। কেহ দুঃখ পায়, ইহা তিনি সহিতে পারিতেন না। ইহার কাহিনীও তাহার পক্ষে অসহ্য ছিল। এই জন্য বালকদের কেহ যখন কৌতুক করিয়া তাহাকে পীড়ন করিতে চাহিত, তখন বিদ্যাসাগরের সীতার বনবাস বা শকুন্তলা হইতে কোনো একটা করুণ অংশ তাহাকে পড়িয়া শোনাইত। তিনি দুই হাত মেলিয়া নিষেধ করিয়া, অনুনয় করিয়া কোনো মতে থামাইয়া দিবার জন্য ব্যস্ত হইয়া পড়িতেন। এই বৃদ্ধটি যেমন আমার পিতার, তেমনি দাদাদের, তেমনি আমাদেরও বন্ধু ছিলেন। আমাদের সকলেরই সঙ্গে তাহার বয়স মিলিত। কবিতা শোনাইবার এমন অনুকূল শ্রোতা সহজে মেলে না। ঝর্ণার ধারা যেমন এক টুকরা নুড়ি পাইলেও তাহাকে ঘিরিয়া ঘিরিয়া নাচিয়া মাত করিয়া দেয়, তিনিও তেমনি যে কোনো একটা উপলক্ষ পাইলেই আপন উল্লাসে উদ্বেল হইয়া উঠিতেন। দুইটি ঈশ্বর স্তব রচনা করিয়াছিলাম। তাহাতে যথারীতি সংসারে দুঃখ কষ্টে ও ভবযন্ত্রণার উল্লেখ করিতে ছাড়ি নাই। শ্রীকণ্ঠবাবু মনে করিলেন এমন সর্বাঙ্গ সম্পূর্ণ পারমার্থিক কবিতা আমার পিতাকে শোনাইলে নিশ্চয় তিনি ভারী খুশি হইবেন। মহা উৎসাহী কবিতা শুনাইতে লইয়া গেলেন। ভাগ্যক্রমে আমি স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু খবর পাইলাম যে সংসারের দুঃসহ দাবদাহ এত সকাল সকালই যে তাহার কনিষ্ঠ পুত্রকে পীড়া দিতে আরম্ভ করিয়াছে। পয়ার ছন্দে তাহার পরিচয় পাইয়া তিনি খুব হাসিয়াছিলেন।
বিষয়ের গাম্ভীর্যে তাহাকে কিছুমাত্র অভিভূত করিতে পারে নাই। আমি নিশ্চয়ই বলিতে পারি, আমাদের সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু হইলে সে কবিতা দুটির আদর বুঝিতেন। গান সম্বন্ধে আমি শ্রীকণ্ঠবাবুর প্রিয় শিষ্য ছিলাম। তাহার একটা গান ছিল মাই ছোড়ো ব্রজ কি বাঁশরি। ওই গানটি আমার মুখে সকলকে শোনাইবার জন্য তিনি আমাকে ঘরে ঘরে টানিয়া লইয়া বেড়াইতেন। আমি গান ধরিতাম, তিনি সেতারে ঝংকার দিতেন এবং যেখানটিতে গানের প্রধান ঝোঁক ম্যাই ছোড়ো, সেইখানটাতে মাতিয়া উঠিয়া তিনি নিজে যোগ দিতেন ও অশ্রান্তভাবে সেটা ফিরিয়া ফিরিয়া আবৃত্তি করিতেন এবং মাথা নাড়িয়া মুগ্ধ দৃষ্টিতে সকলের মুখের দিকে চাহিয়া যেন সকলকে ঠেলা দিয়া ভালো লাগায় উৎসাহিত করিয়া তুলিতে চেষ্টা করিতেন। ইনি আমার পিতার ভক্তবন্ধু ছিলেন। ইহারি দেওয়া হিন্দি গান হইতে ভাঙা একটি ব্রহ্মসঙ্গীত আছে, অন্তরতর অন্তরতম তিনি যে ভুলো না রে তাই। এই গানটি তিনি পিতৃদেবকে শোনাইতে শোনাইতে আবেগে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইতেন। সেতারে ঘন ঘন ঝংকার দিয়া একবার বলিতেন অন্তরতর অন্তরতম তিনি যে, আবার পাল্টাইয়া লইয়া তাহার মুখের সম্মুখে হাত নাড়িয়া বলিতেন অন্তরতর অন্তরতম তুমি যে। এই বৃদ্ধ যেদিন আমার পিতার সঙ্গে শেষ সাক্ষাৎ করিতে আসেন, তখন পিতৃদেব চুঁচুড়ায় গঙ্গার ধারের বাগানে ছিলেন। শ্রীকণ্ঠবাবু তখন অন্তিম রোগে আক্রান্ত, তাহার উঠিবার শক্তি ছিল না। চোখের পাতা আঙুল দিয়া তুলিয়া চোখ মেলিতে হইত। এই অবস্থায় তিনি তাহার কন্যার শুশ্রূষাধীনে বীরভূমের রায়পুর হইতে চুঁচুড়ায় আসিয়াছিলেন। বহু কষ্টে একবার মাত্র পিতৃদেবের পদধূলি লইয়া চুঁচুড়ার বাসায় ফিরিয়া আসেন ও অল্পদিনেই তাহার মৃত্যু হয়। তাহার কন্যার কাছে শুনিতে পাই, আসন্ন মৃত্যুর সময়ও কি মধুর তব করুণা প্রভো গানটি গাহিয়া তিনি চিরনীরবতা লাভ করেন।